যে সিপিএমের যুব প্রজন্ম সিপিএমকে ক্রমাগত অক্সিজেন যোগাচ্ছিল, যাদের দিকে তাকিয়ে অন্তত একটা তরুণ প্রজন্ম সিপিএমে আসছে, সিপিএমের ভোট বাড়তে পারে এই সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেই সিপিএমে ভাঙন। প্রতিকুর রহমান থেকে শুরু করে সৃজন, দীপশিতা, সায়ন ব্যানার্জি প্রত্যেকেই নাকি জল মাপছেন। অনেকে তো তৃণমূলে যাওয়ার পথ প্রশস্ত করে ফেলেছেন। সত্যি কি তাই? দীপশিতা ধরের বাড়িতে এসেছি, তার মুখ থেকেই শুনবো আসল কথাটা কি। এটা দীপশিতা ধরের বাড়ি, যে বাড়ি চিনলেই দেখলেই বোঝা যাবে, তার কারণ খুবই পরিচিত এই বাড়ি। দীপশিতা ধর বাড়িতেই আছেন যতদূর আমাদের কাছে খবর। এবার দেখার, দীপশিতা দি বাড়িতেই আছেন। দীপশিতা দি বাড়িতে এটা কি কাজ চলছে? মানে শুরুতেই প্রশ্ন করছি আগে, কারণ খুব কিউরিওসিটি হচ্ছে, এটা কি হচ্ছে? আমরা জানি আন্তর্জাতিক ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। সেই 21শে ফেব্রুয়ারির যে স্মারক, যা আমরা বাংলাদেশেও দেখেছি, অমর 21শে যাকে আমরা বলি, সেই স্মারকের আদলে একটা স্মারক বানানো হচ্ছে। এখানে আমার বড়দাদুর নামাঙ্কিত যে স্মৃতিরক্ষা কমিটি, তার একটা প্রোগ্রাম প্রতি বছরই হয়, সেইটাকে সামনে রেখে এটা। আপনার বড়দাদুর মূর্তিটা এখানে তো অনেকবারই দেখেছি। তিনি সিপিএম এর কি বলবো, এই টার্মটা ব্যবহার করা উচিত হবে কিনা, দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন। না, তার চেয়ে বরং এই এলাকায় কমিউনিস্ট পার্টি গড়ে তোলা, বা যারা একদম যাদের হাত ধরে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন। তো এই মূর্তিটা এখানে তো অনেক দিন ধরেই আছে নাকি? হ্যাঁ, প্রায় পবিত্র সরকার পবিত্র। এটা উন্মোচন করেছিলেন। বিমান বসু পরবর্তীকালে এই স্মারক চত্বরের উন্মোচন করেন, উদ্বোধন করেন। এই বাড়িটার তো চারদিকে মনে হচ্ছে পদ্মনিধি ধরের যে স্মৃতি, সেই স্মৃতি আঁকড়ে রেখেছে এই বাড়িটা। কারণ আমাদের জন্য বড়দাদু ভাই শুধুমাত্র আমাদের পরিবারের একজন নয়, বরং আমরা যেভাবে জীবন দেখি, আমরা যেভাবে সমাজ দেখি, সেটা দেখারও যে পার্সপেক্টিভ, সেটা দেখারও যে ধরন, সেটা বড়দাদু আমাদের শিখিয়ে গেছেন। শুধু আমাদের ব্যক্তিগতভাবে পারিবারিক নয়, আরও বহু মানুষকে। তাই বড়দাদুর ছেড়ে চলে যাওয়া আমাদের কাছে শুধুমাত্র প্রয়াণ নয়, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমরা প্রতিদিন নানাভাবে, সেটা বিভিন্ন অনুষ্ঠান হতে পারে, সেটা বাড়ি হতে পারে, সেটা প্রতিদিনের যাপন হতে পারে, তার মধ্যে দিয়ে করার চেষ্টা করি। এই বড়দাদুর এই লেখাটা দেখলে বোঝা যাবে, এখানে পরিষ্কার লেখা আছে খুলনা বাংলাদেশ। ওই জন্যই বোধহয় দীপশিতা ধর বাংলাদেশের প্রতি একটা অদ্ভুত টান, আকর্ষণ ফিল করে। সেটা তো আমি বলি, আমরা বড়দাদুর আসলে বরিশালের লোক, বাইশারি গ্রামের লোক। এবং এই যে আমি বাংলাদেশের বিভিন্ন ঘটনায়, অনেকে বলেন যে তোমার এত রিয়্যাক্ট করার কারণ কি? কারণ আমি মনে করি যে আসলে যদি দেশভাগ না হতো, যদি দেশভাগের পর ওই ধরনের সাম্প্রদায়িক আক্রমণ না হতো, তাহলে তো আমাদের ঘর বদল হতো না, বাড়ি বদল হতো না, ওটাই আমার ঘর বাড়ি হতো। এবং একজন বামপন্থী হিসাবে যে ইন্টারন্যাশনালিজমে বিশ্বাস করে, তার কাছে কনসার্নের বিষয় বা রাজনৈতিক ওপিনিয়নটা শুধুমাত্র তার গণ্ডি বা তার যে দেশীয় বাউন্ডারি, তার মধ্যে আটকে থাকতে পারে না। ফলে হ্যাঁ, এটাও ঠিক, বাংলাদেশের জন্য আমার একটা অবজেক্টিভ পজিশন তো আছে, আবার কিছু কিছু সাবজেক্টিভ ইমোশনাল জায়গাও আছে। বাড়িটা চারদিকে যদি দেখি, তাহলে চারদিকেই বোধহয় এখনকার বর্তমান পরিস্থিতির কথাই লেখা আছে। এখানে লেখা, এক সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে জারি থাকবে আমাদের সংগ্রাম। ওটা কি লেখা? মানুষ বড় কাজ যে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। ওটাই বোধহয় লেখা। জাত নয়, ধর্ম নয়, সম্প্রীতি হোক আমাদের সবার ভাবনা। তো এই সম্প্রীতির ভাবনা যেখানে আছে, সেখানে কি তুমি মানে এই বাড়িটার যে আকর্ষণ, এই স্মৃতি, এগুলো সব ছেড়ে তৃণমূলে চলে যাবে? আমি তো এখন জল মাপছি। আমি তো একটু আগে যা শুনলাম, মানে খবরের কাগজ থেকে পড়েই জানলাম, আমি জানতাম না, আমার বাড়ির লোকও জানেন না, আমার বন্ধুরাও জানেন না, কিন্তু আমি জল মাপছি। এখন দেখা যাক জল মেপে কত দূর তল পাওয়া যায় কি যায় না। এই মুহূর্তে কিন্তু সিপিএম এর যে যুব প্রজন্ম, প্রতিকুর রহমান, সৃজন, দীপশিতা, সায়ন, এরা প্রত্যেকেই নাকি তৃণমূলের পথে একদম, মানে রেডি। এটা না খুব মানে আমরা খুবই ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়েছি, খুব মজার ছলেই বলছি, কারণ আমরা জানি যে এরকম কিছু ঘটছে না। কিন্তু ধরা যাক প্রতিকুরদা একটা চিঠি লিখেছেন, আমরা সেই চিঠিটা দেখেছি, সংবাদ মাধ্যমে দেখেছি, তাই নিয়ে ওর বক্তব্য, পার্টির বক্তব্য, সবটাই সর্বসমক্ষে রয়েছে। কিন্তু আমি তো কোথাও কোনো চিঠি দিয়েছি বলে আমি জানি না, আমি কোথাও কোনো জায়গায় বলেছি যে আমি পার্টি ছাড়তে চাই, কোনো এরকম আমি কোথাও জানি না। অথবা তুমি যে দলগুলোর নাম বলে, তৃণমূল, বিজেপি, আইএসএফ, হুমায়ুন কবির, আরও যা যা নাম হতে পারে আর কি, সমাজবাদী পার্টি, আর যদি কারুর কোনো নেতার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি বা কেউ আমাকে ফোন করেছেন, এমনও তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে এটাকে কিছুটা সুচারুভাবে, কিছুটা পরিকল্পনা করে একটা ছড়িয়ে দেওয়া, যাতে কোথাও না কোথাও মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়। আমি খুব স্পষ্টভাবে বিশ্বাস করি, আমার যদি কোনো সমস্যা থাকে, আমাদের প্রত্যেকের একটা ফোরাম আছে,
সেই ফোরামে বলার জায়গা আছে। আমার যদি কখনো মনে হয়, যে কারোরই মনে হতে পারে সেই এই পার্টি করবে না বা অন্য কোনো পার্টি করবে, কিন্তু যদি সেটা আমার কাছ থেকে না আসে, যদি আমি সেই কথা কোথাও না বলে থাকি, তাহলে আমাদের মুখে এই যে কথাগুলো বসিয়ে দেওয়া, এটাকে আমি শুধুই আর কি মানে আচ্ছা টিআরপি বাড়ানোর জন্য খবর করিয়ে দিল সেটা ভাবছি না। আই বিলিভ দের ইজ সার্টেন সেন্স অফ কনস্পিরেসি, ষড়যন্ত্র, তুমি যাই বলবে। আর যদি জল মাপতে হয় তাহলে দীপশিতাদের বাড়ির উল্টো দিকে একটা সুইমিং পুল আছে, তাতে অনেক কিউসেক জল আছে। আমরা জল মাপার জন্য এবার সেখানে যাই নাকি? চলো মাখনদা। চারদিকে জল, ওদিকেও জল এদিকেও জল, কত কিউসেক জল মাপবে বলো? তাহলে তৃণমূলে যাওয়ার জন্য জল মাপার কি উপযুক্ত জায়গা এটাই? হ্যাঁ, যে কোনো জায়গায়। আমি কালকে আমাকে একজন বন্ধু জিজ্ঞেস করেছে যে সবার খবর দেখছি, সবাই তৃণমূলে যাচ্ছে, তোর এখন খবরটা দেখিনি, দেখে আমি অবাক হয়ে গেলাম। তাই আমি খুবই হাসি মজা করে বললাম যে না, আমি গেলে সমাজবাদী পার্টিতে যাব, কারণ তাদের লালও আছে এবং সমাজবাদও আছে, ফলে কোথাও কোনো আইডিওলজিক্যাল বিচ্যুতি হবে না ইত্যাদি। তো তারপরে সে যেটা কথা মানে মজার কথা বললো যে একটা ভালো করে তুই জলটা মাপ, তাতে যদি আমাদের এই এলাকার যে জলের সমস্যা, নিকাশির সমস্যা, সেটা যদি একটু কমে। তো এই জল আমি মাপছি, জল মাপলে যদি এখানকার জলের সমস্যা কমে, মানুষ যদি প্রতিদিন ভালো করে জল পান। একটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করে দেখো, এখন এই যে জলের সমস্যা, নিকাশির সমস্যা, চাকরির সমস্যা, এগুলো নিয়ে সিপিএম কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে না। সিপিএমকে কথা বলতে হচ্ছে যে কেউ দল ছেড়ে চলে যাচ্ছে কিনা, কার সাথে বৈঠক হলো, এগুলো কিন্তু সিপিএমের জন্য খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে না দীপশিতা। না, আমরা তো এটা খুব বিজ্ঞাপন করতে চাইছি এমন নয়। আমার তো মনে হয় না এটা খুব ভেবে চিন্তে পার্টি মনে করেছেন যে আমরা এখন এই বিষয়ে কথা বলবো। তুমি যদি এর আগেও দেখো, আমরা তো রুটি রুজি নিয়েই কথা বলছিলাম, ছেলে মেয়েদের, বেকার ছেলে মেয়েদের তাদের চাকরির কথা বলছিলাম, এসআইআরে উপদ্রুত যে মানুষ তাদের কথা বলছিলাম। এটা একদম নির্বাচনের আগে, এবং আমার খুব অদ্ভুত লাগছে এই যে হঠাৎ করে মানুষ যেন মনে হচ্ছে, মিডিয়ার বিশেষ করে ইনক্লুডিং তোমরা সবাই, হঠাৎ করে প্রতিকুর রহমান যেন আবিষ্কৃত হয়েছেন। প্রতিকুর রহমান যখন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচনে লড়ছিল, প্রতিকুর রহমান এতটা কভারেজ পায়নি। প্রতিকুর রহমান যে গরিব পরিবারের ছেলে, প্রতিকুর রহমান যে প্রান্তিক পরিবারের ছেলে, প্রতিকুর রহমান যে লড়াকু, তা নিয়ে যতগুলো প্রতিবেদন প্রতিদিন এখন টিভি খুললেই আমি দেখছি, এইগুলো কিন্তু যখন ও অ্যাকচুয়ালি লড়াই লড়ছিল তখন দেখিনি। বা পঞ্চায়েত নির্বাচনের সময় যখন শিরিন্দি, প্রতিকুরদার স্ত্রী, তিনি ওইরকম একটা কঠিন সময় নির্বাচনে লড়ছিলেন, আমরা কোথাও কখনো ওদের নিয়ে কোনো ডিসকাশন দেখিনি। এটা কি একদিকে যেমন সত্যি এটা, আবার অন্যদিকে এটাও সত্যি, তৃণমূল বা অন্য দল প্রতিকুর, সৃজন, দীপশিতার এত প্রশংসা এর আগে কিন্তু করেনি। মানে প্রতিকুর একটা চিঠি দিয়েছে, তারপর প্রতিকুর কিন্তু গুড বয় হয়ে গেছে ওদের চোখে। এবং মানে এই যে জল্পনা যে তোমরা তৃণমূলে যোগ দিচ্ছ বা প্রতিকুর যোগ দিচ্ছে, এটা কিন্তু এখান থেকেই আসছে, এত প্রশংসা থেকে। যখন নির্বাচনে লড়ছিলেন তখন তার উপর আক্রমণ করা, তার বাড়ি ভাঙচুর করা, এই তৃণমূলই তো করেছে। অথবা প্রতিকুরদের আমি একটা কোথায় প্রতিবেদন দেখছিলাম যেখানে বলছিল যে ওকে মেরে মানে মরে গেছে এইটাভাবে ওকে ফেলে চলে গেছিল। যারা করেছিল তারা তো তারাই, যারা আজকে প্রশংসা করছেন, যারা আজকে প্রতিকুরের মধ্যে গুড বয় দেখতে পাচ্ছেন, তারা ওকে ওই খুন করে ফেলার একটা পুরো প্রক্রিয়াতে তখন মনে পড়েনি যে প্রতিকুর রহমান গুড বয়। প্রতিকুর রহমান খুবই একটা স্বচ্ছ ভাবমূর্তির ছেলে। তাহলে একটা স্বচ্ছ ভাবমূর্তির ছেলেকে শুধুমাত্র বামপন্থী রাজনীতি করার জন্য খুন করা যায়, তাতে অসুবিধা নেই। কিন্তু প্রতিকুর রহমান যে প্রশ্নগুলো দলের কাছে রেখেছেন, আমি সেটা নিয়ে আলোচনা করতে বলছি না। সিপিএমও কিন্তু কোথাও এই বিষয়ে, মানে সিপিএমের রাজ্য স্তরের নেতারা তারা কিন্তু কথা বলতে পারছেন না দীপশিতা, এটাও সত্যি। না, সেটা তো পুরো পরিষ্কার বলেছেন। সম্পাদক মণ্ডলীর মিটিং হয়েছে, রাজ্য কমিটির মিটিং হবে, সেই মিটিংয়ে এই নিয়ে কথাবার্তা হবে, ডিসকাশন হবে, তারপর রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন তারা এই নিয়ে তাদের যে ওপিনিয়ন তারা তা বলবে। তোমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছো, মানে সৃজন, প্রতিকুর, দীপশিতা একটা আরেকটার সাথে রিলেটেড নাম, সেখানে প্রতিকুর যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, দীপশিতার কি খারাপ লাগবে না? খারাপ তো বটেই লাগবে, তবে আমি বিশ্বাস করব, আমি আশা করব, প্রতিকুর দাকে দেখে আমরা তো সবাই শিখেছি, এবং যে ধরনের পরিবার থেকে উঠে আসা এবং যে ধরনের স্ট্রাগল করে টিকে থাকা, সেটা খুব বহু মানুষে পারে না। বহু মানুষের অনেক আগে আয়দার সারেন্ডার করে দেয় অথবা নিজেরটাকে একটু বাঁচিয়ে চলে। যেটা আমি বলছিলাম যে ধরো ওই সময় শিরিন্দিকে ক্যান্ডিডেট করা যখন হলো, ও তো বলতেই পারতো যে না ও হবে না, অন্য কেউ হবে। এরকম তো অনেক জায়গায় আমরা দেখি, বহু জায়গায় পার্টির বহু নেতৃস্থানীয় মানুষ, তাদের পরিবারের লোকজন পার্টিতে আসেন না। সেই গা বাঁচানোটুকুও তো প্রতিকূলতা করেনি। ফলে প্রতিকূলতাকে দেখে খালি আমি কেন, এমন হাজার হাজার মানুষ, বহু ছেলেমেয়েরা তারা ফোন করছেন যে একটু প্রতিকূলতার সাথে কথা বলো, আমরা ওকে খুব ভালোবাসি ইত্যাদি ইত্যাদি। ফলে আমরা ওকে ভালোবাসি, আমরা ওর দিকে তাকিয়ে আছি, এবং আমি আশা করব প্রতিকূলতা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সবাই একসাথে, যেভাবে আমরা একসাথে কাজ করতাম সেভাবেই কাজ করবো। কালকে প্রতিকূলতার সাথে কথা হচ্ছিল রাত্রিবেলা অন রেকর্ড, তিনি একটা কথা বলছিলেন যে দলে কিছু পেয়ারে লাল আছে, মানে যারা নেক নজরে থাকে নেতৃত্বের। তোমার তো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে সিপিএমে, তুমি কি পেয়ারে লাল কারুর, মানে নেক নজরে থাকা লোক? সেটা প্রতিকূলতা যদি বলে থাকে, প্রতিকূলতাকেই জিজ্ঞেস করতে হবে।
সে বিষয়ে আমি বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারি যে এই পার্টিতে আমরা যখন করতে এসেছি 2011 সাল, আমি তো খুব রাজনীতিবিদ হতে আসিনি, আমি কথাটা বারবার বলি। এবং ওরা পার্টি হোল টাইমার, ওরা তো প্রফেশনাল রেভলিউশনারি হওয়ার, পেশাদারিভাবে বিপ্লবী হওয়ার একটা কাজ নিয়েছেন, নিজেরা সেটা নিয়েছেন। আমার কাছে পার্টি করার জায়গাটা খুবই সেটা আন্তরিক, সেটা খুবই ইমোশনাল, একটা প্রচণ্ড ইমোশনের জায়গা থেকে 11 সালে যখন আমি আমার চারপাশের সমস্ত লোককে সিপিএম ছাড়তে দেখেছি, লাল ঝান্ডা ছাড়তে দেখেছি, সেই সময় আমরা লাল ঝান্ডাকে আঁকড়ে ধরেছিলাম। মনে হয়েছিল এখন এটাই সময় এই আদর্শকে বাঁচিয়ে রাখার। আমি যখন জেএনইউতে গেছি, সেটাও সেই সময় এসএফআইয়ের খুবই একটা টালমাটাল অবস্থা, তার আগে ডিসরাপশন হয়েছে ইত্যাদি। ফলে আমার কাছে সিপিআইএম বা বামপন্থী রাজনীতি, তাতে যতটা মার্কস আছে, লেনিন আছে, যতটা দাস ক্যাপিটাল আছে, তার চেয়েও অনেক বেশি আবেগ আছে, তার চেয়ে অনেক বেশি ভালোবাসা আছে। কি সুন্দর বাজাতে যাচ্ছে। কামিং টু দ্য পয়েন্ট, যে এই যে তুমি তো দুবার ভোটে লড়ে নিলে, মানে যদি আমরা বিধানসভা এবং লোকসভা ধরি, তাহলে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে যে তুমি ভালো পার্সেন্টেজ বাড়াতে পারলেও জিততে পারছো না? আমি তো এটাকে এবার ব্যক্তি হিসেবে দেখছি না। আমি যখন পরীক্ষায় বসছি, তখন সেটা আমি কতটা ভালো পড়াশোনা করেছি, আমি কতটা পড়েছি, তার উপর দাঁড়িয়ে তার উপর দাঁড়িয়ে মূল্যায়ন হচ্ছে। ইলেকশন তো একটা সামগ্রিক ব্যাপার, এবং এটা তো আমরা দেখেছি যে একটা বাইনারি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, আইডিওলজিক্যাল বাইনারি, যে কিছু লোক লেসার ইভিল মনে করছে, আর কিছু লোক মনে করছে যেন প্রকারেণ তৃণমূলকে সরাতে হবে। এই দুটো বাইনারিকে ব্রেক করার ক্ষেত্রে আমাদের সামগ্রিকভাবে ব্যর্থতা রয়েছে, যে কারণে বহু জায়গায় ভোট বেড়েছে ঠিকই, কিন্তু অতটা ভোট বাড়েনি যা বাড়লে ভোটে জেতা যায়। এটা একটা ফ্যাক্ট, যেটা খুব পরিষ্কারভাবে তোমাকে বলছি, যে ধরো তুমি একটা বিধানসভা থেকে লড়াই করছো, তারপরে সেই বিধানসভার মানুষের প্রতি তো কিছু কমিটমেন্ট থেকে যায়, সেই কমিটমেন্ট কি ফুলফিল করতে পারছে পার্টি? পারছে তো। যেমন ধরো ভূতনির চক মালদাতে, সেখানে আমরা নির্বাচনে লড়েছি, সেখানে যা নির্বাচনে জিতেছেন, যখন এই বন্যাতে মানুষের ঘর ভেঙে গেছে, মানুষের ঘর ভেসে গেছে, মাথার উপর তাদের কিচ্ছু ছিল না, তখন আমাদের পার্টির লোকেরা গিয়ে সেখানে স্কুল চালিয়েছেন, তাদের বাড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ছেলে মেয়েদের জন্য বিনা ব্যয়ে তাদের বই খাতা পেন এগুলো তুলে দিয়েছে। ফলে এরকম আরও বহু ঘটনা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। কিন্তু এগুলো যখনই আমার ব্রড পলিটিক্যাল ডিবেটটা এটা হয়ে যাচ্ছে যে এসআইআর হলে মুসলিম মানুষকে বাদ দেওয়া হবে, এসআইআর হলে মতুয়া মানুষকে বাদ দেওয়া হবে, বা এই যে ধর্ম নিয়ে, মন্দির নিয়ে, মসজিদ নিয়ে, কেউ বাবরি মসজিদের কথা বলছেন, কেউ মহাকাল মন্দির বানিয়ে দিচ্ছেন, এতে করে রাজনীতির যে ম্যাক্রো ডিবেট, সেই ডিবেটে তখন আর এই ভূতনি চকের মানুষগুলোর কথা আসছে না। সেই ডিবেটে তখন আর যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যে বিড়ি বাঁধেন যে মানুষটা, বা গিগ ওয়ার্কার যে ছেলেটা, তার ভাষ্যটা আসছে না। তখন নির্বাচনে এই যে বড় এজেন্ডাগুলো, এই এজেন্ডার উপর দাঁড়িয়ে একটা বাইনারি তৈরি হচ্ছে। উদাহরণ দিয়ে বলছি, ধরো সৃজন সিঙ্গুর বিধানসভা থেকে লড়াই করেছিল, তুমি একটা পার্টিকুলার বিধানসভা থেকে লড়াই করেছো, লোকসভা লড়াই করেছো, তারপরে সেখানকার মানুষের প্রতি তাদের সাথে ইন্টারাকশন করা, তাদের পাশে থাকা, তাদের কাছে থাকা। আমি জানি সিপিএম মুখকেন্দ্রিক দল নয়, দীপশিতা ধর না করলেও সিপিএমের এরিয়া কমিটি করছে, লোকাল কমিটি করছে, কিন্তু দীপশিতা ধরের করা বা সৃজনের করা, এটা কি আলাদা একটা ম্যাটার রাখতো না? আমাদের পার্টিতে এরকম হয় না। আমাদের পার্টিতে আমি একটা জায়গায় নির্বাচনে লড়লাম বলে সেটা আমার পৈতৃক সম্পত্তি হয়ে গেল, এরকম হয় না। যদি পার্টি সেখানে আমাদের দায়িত্ব না দেন, তাহলে ব্যক্তিগতভাবে কিছু করা যায় না। তবে যেহেতু তুমি খুব ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলে, আমার মনে আছে আগের বার যখন এই অভয়ার ঘটনা হলো, এবং বহু পুজো কমিটি তারা মমতা ব্যানার্জির দেওয়া যে অনুদান, সেই অনুদান প্রত্যাখ্যান করলেন। আমার মনে আছে সেই বারটায় এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়, উত্তরপাড়া এবং শ্রীরামপুর, এইরকম পুজো অনুদান নেননি, সেখানে আমরা গেছি, তাদের সাথে কথা বলেছি, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যাইনি। অভয় আন্দোলন তো একটা সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল, যে বিশাল বড় একটা আন্দোলন, যে আন্দোলনে আমরা শরিক ছিলাম, আপনারাও শরিক হয়েছেন। আপনাদের সাহসকে কুর্নিশ জানানোর জন্য আমরা এসেছি, এবং মানুষ সেখানে প্রচণ্ড খুশি ছিলেন, যে তাদের মনে হয়েছিল যে আচ্ছা আমরা একা নই। তার মধ্যে কিন্তু অনেক এরকম আছে যারা তৃণমূলের সমর্থক, আমাকে পরিষ্কার বললেন যে আমি তোমাকে ভোট দিইনি বাবা আগের বার, কিন্তু আমি খুব খুশি হয়েছি যে যখন আমাদের পুজো কমিটি এরকম একটা স্টার্ন পজিশন নিয়েছেন, তোমরা এখানে এসেছো। তো তুমি যদি বলো ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল কমিটমেন্টের জায়গা, তাহলে সেটা এমন বহু মানুষ রয়েছেন যারা ইলেকশনের সময় দেখা হয়েছে, অথবা ইলেকশনের সময় ছিল তো আমি হয়তো কোথাও বাইক বুক করেছি, পরে তিনি জানতে পেরেছেন যে তিনি হয়তো উত্তরপাড়ায় থাকেন, শ্রীরামপুরে থাকেন, বা বালিতে থাকেন, তাদের কোনো প্রয়োজন হয়েছে, বাবার একটা হসপিটালের জায়গা হচ্ছিল না, তার জন্য ফোন করেছেন। আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে যতটা সাহায্য করা যায়, কিন্তু এইটা তো ঠিক ব্যক্তি বেনেভোলেন্সের জায়গা নেই। মানে আমরা অমুক দাদা নই যে আজকে অমুক দাদা কম্বল বিতরণ করবে, কালকে তমুক দাদা ওই ক্লাবে অনুদান দিয়ে দেবে। আমাদের কাছে
এই ধরনের চুরির টাকা, দুর্নীতির টাকা, ব্ল্যাক মানি হোয়াইট করার জায়গা নেই। কিন্তু একটা জিনিস দেখো, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, এরা কিন্তু না থেকে, ওই মুখ না হয়েও মুখ হিসেবেই কিন্তু থেকে গেছে, এটা কিন্তু সত্যি কথা। তো সেই জায়গায় কি কোথাও এই যে ভিজিবিলিটি, এটা বাড়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না? জ্যোতিবাবু বা বুদ্ধদেব ভট্টাচার্য তারা কেউ তো মানে মুখ হওয়ার জন্য মুখ হননি। তারা মুখ্যমন্ত্রী ছিলেন এবং পার্টির একটা বিশাল, তাদের পুরো জীবনটি তারা পার্টিকে দিয়েছেন। আর মনে হয় স্পেশালি ফর জ্যোতিবাবু, আমরা তো জননেতা শব্দটা ওনার জন্যই প্রাথমিকভাবে ব্যবহার করি। উনি কিন্তু কেউ বলেছিল বলে জননেতা হননি, বা আমাকে বহু মানুষ চেনেন বলে আমি জননেতা, এটা আমি বিশ্বাস করি না, বা এইটার কি ডেফিনিশন হতে পারে না। আমি আমার বড়দাদু ভাইকে দেখেছি, আমি গল্প শুনেছি, এই এলাকাতেই বাড়ি ছিল যখন 70-77-এর ওই টালমাটাল সময় বাড়িতে এসে কেউ খবর দিলেন যে কংসাল বলা হতো তখন, কংগ্রেস এবং নকশাল, তারা মিলে বড়দাদুকে ঘিরে নিয়েছে। তো বাবার কাছে গল্প, বাবা আর আম্মা যখন এখান থেকে বেরিয়েছেন, তারা দেখছেন রাস্তায় হাজার হাজার মানুষ, মহিলা, বুড়ো, কেউ হাতে বটি নিয়ে, কেউ হাতে ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছে। কেন না, পদ্ম মাস্টারকে ওরা আটকে রেখেছে, তাকে ছাড়াতে যাচ্ছে, এবং তারাই ছাড়িয়ে এনেছিল। এবং আমি গল্প শুনেছি, আমি যখন নির্বাচনের প্রচারে গেছি, যে বড়দাদু প্রত্যেক বাড়ি চিনতেন, সেই বাড়ির কে কোথায় কাজ করে, তার ছেলে কি করছে। একজন জননেতা মানে তিনি মানুষকে চেনেন, মানুষ তাকে চেনেন, তার চাইতেও বড়। সেইটা জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য তাদের জীবনের লম্বা সময় সেটা অর্জন করতে পেরেছিলেন। সেটা একদিনে হয় না। সেইটা কি বালিতে দীপশিতা বা সিঙ্গুরের সৃজন করতে পারে না? চাইলেই তো পারে। সময় লাগে। আমি আমি এটাও খুব সার্টেন, বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু প্রথমবার যখন নির্বাচনে লড়েছিলেন বা দ্বিতীয়বার যখন নির্বাচনে লড়েছিলেন, প্রথমবার দ্বিতীয়বারই তারা জননেতা হয়ে যাননি। দীর্ঘ অধ্যাবসায়ের পর, দীর্ঘ আন্দোলন লড়াইয়ের পর ওই পরিচিতি, ওই বিশ্বাসটা তৈরি হয়। যেমন আমি আগেরবারও বলেছিলাম যে বহু মানুষ আমাদের ভালোবাসেন, দীপশিতা খুবই ভালো, এটা তো ঘটনা, আমার এগেন্সে নেগেটিভ বলার কিছু নেই, কারণ আমি ক্ষমতায় ছিলাম না, আমি চুরির সুযোগ পাইনি, ডাকাতির সুযোগ পাইনি, ক্ষমতার অপব্যবহারের সুযোগ পাইনি, ফলে আমাকে ভালোবাসেন, ঠিকই আছে, আমাকে পছন্দ করেন। কিন্তু পছন্দ করার, বিশ্বাস করার মধ্যে একটা পার্থক্য রয়েছে। এরকম অনেক মানুষ রয়েছেন যাকে হয়তো মানুষ জানেন যে চোর, এ বাটপারে, দুর্নীতিগ্রস্ত, কিন্তু কোথাও না কোথাও এটা বিশ্বাস করেন যে আমার যদি কিছু দরকার হয়, এই লোকটা টাকা নিয়ে হলেও আমাকে করে দেবে। এই বিশ্বাসের জায়গাটা, এইটা না ইমেজ দিয়ে, আমি সোশ্যাল মিডিয়ায় কত ভালো কথা বলি, তুমি আমাকে কতবার সন্ধ্যেবেলা দেখালে, তা দিয়ে তৈরি হয় না। সেইটার করার জন্য যে পরিমাণ সময়ের প্রয়োজন, সেইটা করার জন্য যে পরিমাণ এনগেজমেন্টের প্রয়োজন, আমি বিশ্বাস করি আমরা এখনো সেখানে পৌঁছাইনি। সেটা কেন, মানে সমস্যা কোথায়? সময় লাগবে, তাতে খুব, মানে আমি বলছি না এটা খুব স্ট্রাকচারাল সমস্যা আছে বা এটা ব্যক্তির সমস্যা, এ পারেনি কিন্তু ও ঠিক পেরে যাবে, এমন কোনো ব্যাপার না। আমাদের পার্টির যে ধরনের নিয়ম বা আমাদের পার্টিতে যেভাবে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে করে আমাদের সেই দায়িত্বগুলোই প্রধান ছিল। এলাকার দায়িত্ব বা এলাকায় সংগঠন গড়ে তোলার সেই দায়িত্ব আমাদের পার্টি থেকে দেওয়া হয়নি। ফলে সেটা আমি সমস্যা বলবো না, সেটা এক ধরনের অ্যাপ্রোচ। এবং আমি মনে করি যে এই যে আমাদের সঙ্গে হঠাৎ করে জ্যোতিবাবু, বুদ্ধ ভট্টাচার্যের যে তুলনা, সেই তুলনাটা একবার হাস্যকর। আমরা ওনাদের নখের যোগ্য নই, ওনাদের কাছাকাছি পৌঁছানোর জন্য আরও বহু ত্যাগ, আরও বহু তিতিক্ষা, আরও বহু অধ্যাবসায়ের মধ্যে দিয়ে যেতে হবে। দীপশিতা এবারে নির্বাচনে লড়বে? সেটা তো পার্টি ঠিক করবে। এই যে তোমরা যাবে, তোমার যে আমাদের রাজ্য কমিটির মিটিং শেষ হবে, তারপর বিভিন্ন আমাদের যারা নেতারা রয়েছেন তাদের জিজ্ঞেস করবেন, তারা যা বলবেন। অবশ্য এখন তো দেখছি যে আমাদের পার্টির লোকেরা বা পার্টিতে যিনি নির্বাচনে লড়বেন, সে জানার আগেই মিডিয়াতে সবাই জেনে যাচ্ছে। আমাকে তো বহুজন, আমি প্রতি সপ্তাহে মোটামুটি 3-4টে করে নতুন কনস্টিটিউয়েন্সি পাচ্ছি। যদি তো এখানে দাঁড়াচ্ছ, আই ওয়াজ লাইক ফাইন, খুব ভালো, মানে 294টার মধ্যে অলমোস্ট 60-65টা আমি অলরেডি কন্টেস্ট করে ফেলেছি। আমরা যা জানি, দীপশিতা ধরের ডোমজুড় থেকে লড়ার কথা, মানে জানি মানে আমি বলছি সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় লেখালেখি, বিভিন্ন জল্পনা, বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে, সেখান থেকে নির্যাস। ডোমজুড়েই দাঁড়িয়ে আছি, এটা ডোমজুড় বিধানসভা কেন্দ্র, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমি তো বালিতেও দাঁড়াচ্ছি আমি শুনলাম, আমি ডোমকলেও দাঁড়াচ্ছি আমি শুনলাম, আমি জলঙ্গিতেও দাঁড়াচ্ছি আমি শুনলাম, মানে আমি বললাম তো বহু জায়গার এরকম নাম আমি শুনতে পেয়েছি। তুমি যেখান থেকে শুনতে পেয়েছো, আমি ওখান থেকেই শুনতে পেয়েছি। দীপশিতার কি লড়ার ইচ্ছে আছে? আমাদের তো খুব ইচ্ছের ব্যাপার থাকে না, আমার তো অনেক রকম ইচ্ছা আছে। আমি তো এখন চাঁদেও যেতে চাই, আমি এখন মহাকাশেও যেতে চাই, কিন্তু সেই ইচ্ছে দিয়ে তো খুব কিছু হবে না। পার্টি যা বলবেন, এবং আমি এটাও মনে করি নির্বাচনের লড়াটাই একটা রাজনৈতিক দলের কর্মীর একমাত্র কাজ হতে পারে না। নির্বাচনের সময় হাজার ধরনের কাজ থাকে, সেটা বাড়ি বাড়ি গিয়ে তোমার মানে প্যাম্পলেট বিলি করা হতে পারে, সেটা অর্গানাইজ করা হতে পারে, সেটা প্রচার অর্গানাইজ করা হতে পারে, মানে 50,000 রকমের কাজ থাকে। তো সেই কাজগুলো অতটাই গুরুত্বপূর্ণ, মানে যিনি নির্বাচনে লড়ছেন তার যদি ওই সাপোর্ট না থাকে, তিনি নির্বাচনে ঠিক করে লড়তে পারবেন। পার্টির এই যে কোন জায়গা থেকে তুমি প্রার্থী হয়েছো, এটা পার্টি জানানোর আগে অন্য কেউ জানিয়ে দিচ্ছে, এটা এমন সত্যি কথা, এটাও সত্যি কথা, প্রতিকুর রহমানের চিঠি সেটাও কিন্তু কুণাল ঘোষ আগে পেয়ে যাচ্ছে।
মানে এটা খুবই ইটস আনফর্চুনেট থিং। আমি জানি না কিভাবে কি হলো, সেটা বিষয়ে মানে তদন্ত হওয়া উচিত, খুঁজে বার করা উচিত। এবং উনি যে কথা বলছেন, যদিও কুণাল ঘোষের বেশিরভাগ কথাই বিশ্বাস করার কোনো কারণ নেই, উনি তো নানা মিথ্যে কথা বলতে উনি একবারে পটু। কিন্তু উনি এটা পোস্ট করেছিলেন যেখানে বলছেন যে অমুক কমিটির অমুক সমস্ত আমি কিছু জেনে যেতে পারি। এবার এটাও তো একটা ভাবার বিষয়, যে তৃণমূল প্রতিদিন সিপিএম নেতাদের গালিগালাজ করে, সেই সিপিএমের রাজ্য কমিটির এত খবর রাখা তৃণমূলের বা দরকার পড়ে কি? আমরা তো ইররিলেভেন্ট, আমরা তো শূন্য। কোথায় শূন্য? শূন্য হলে এত প্রশংসা, এই তোমার নামে প্রচুর প্রশংসা কিন্তু পাওয়া যাচ্ছে এখন ফেসবুক খুলে প্রশংসা তো আমি দেখেছিলাম 2024 সালে কল্যাণ ব্যানার্জি আমার যা প্রশংসা করেছিলেন, বাবারে বাবা। ওটা তো ভোটের সময়। ভোটের পরেও তো উনি খুব আমার সম্পর্কে ভালো কথা বলেছে, তো আমি শুনিনি। সুতরাং তৃণমূলের প্রশংসা ওই রকমই। বা কিছুদিন আগে আমার একটা ফেসবুক পোস্ট নিয়েও তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় যারা কথা বলেন আমাকে ইসলামোফোবিক পর্যন্ত বানিয়ে দিলেন, ফলে ওনাদের প্রশংসা ওনাদের ক্লিয়ারিফাই, তুমি লিখেছিলে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। না, আমি লিখেছিলাম যে মমতা ব্যানার্জির ভাষায় কোট আনকোট করে আমি 3টে শব্দ লিখেছিলাম। মমতা ব্যানার্জি তো আমরা চোখের সামনে দেখেছি বিভিন্ন জায়গায় উনি নানা ধরনের কখনো কলমা পড়ে দিচ্ছেন, কখনো সরস্বতী বন্দনার মন্ত্রকে নিজের মতো করে পড়ে দিচ্ছেন, কখনো নতুন নতুন ভগবান টগবান বানিয়ে দিচ্ছেন, কখনো রবি ঠাকুর গান্ধীজিকে একসাথে চা খাইয়ে দিচ্ছেন, কখনো রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন, মহাকাশে পাঠিয়ে দিচ্ছেন। তো সেই সব তো উনি করেই থাকেন। আমি সেটাকেই মক করেছিলাম যে ধর্ম নিয়ে রাজনীতি করা বা ধর্মকে রাজনীতিতে টেনে আনা, আমি এক্স্যাক্টলি সেটাকেই মিন করতে চেয়েছিলাম। আমি সেটাকেই কিছুটা প্রহসনের সুরেই বলতে চেয়েছিলাম যে আমাদের রাজ্যে ধর্ম নিয়ে বা ধর্মের বিভিন্ন ভাষ্য নিয়ে কি ধরনের রাজনীতি করা হয়। তো সেটা নিয়ে তো একটা অন্যরকম ব্যাখ্যা হলো, এবং সেটা নিয়ে তো খুব নেতিবাচক কথাও বলা হলো। আসলে কি নেতিবাচক কিছু বলার উদ্দেশ্য তো বোধহয় ছিল না? না, নেতিবাচক কিছু বলার উদ্দেশ্য কেন থাকবে? আমরা যারা আমাকে চেনেন বা যারা আমার রাজনৈতিক ন্যারেটিভ সম্পর্কে এতটুকু অবগত, তারা জানেন যে হিন্দুত্ববাদ সম্পর্কে আমার পজিশন কী ছিল। এবং হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য রামপুরহাটের ঘটনা, যেখানে বিজেপি আর এসএস এসে আমাদের আমি বক্তব্য দিচ্ছি, সেই বক্তব্য মাঝপথে থামানোর চেষ্টা করেছে। আমার পুরো জীবনটা জেএনইউতে কেটেছে, যেখানে পুরো লড়াইটা আমাদের আরএসএসের বিরুদ্ধে। কিন্তু তার মানে এইটা নয় কখনোই যে জামাতে ইসলাম বাংলাদেশে বলছে যে তারা যদি ক্ষমতায় জিতে আসে তাহলে তারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র শব্দ দুটো বদলে দেবে। আমি তার বিরুদ্ধে কথা বলতে পারবো না। তার বিরুদ্ধে কথা বললেই সেটা একটা সমস্যা হয়ে যাবে। আই ডোন্ট বিলিভ ইন ইট। আমার যা বামপন্থী রাজনীতি, তা আমাকে যে ধরনের মৌলবাদ, সমস্ত ধরনের মৌলবাদের বিরুদ্ধে সমানভাবে কট্টরভাবে তার বিরোধী হতে শেখায়। আচ্ছা, প্রতিকুর রহমান রাজ্য সম্পাদকের সাথে কথা বলতে চেয়েছিলেন, রাজ্য সম্পাদক এখনো পর্যন্ত কথা বলে ওঠেননি। বিমান বসু অবশ্য ফোন করেছিলেন। তোমার কি মনে হয় না একবার সেলিম দা চাইলেই কথা বলে নিতে পারতেন? সেটা একেবারেই প্রতিকুরদা এবং পার্টির আভ্যন্তরীণ ব্যাপার। প্রতিকুরদা রাজ্য কমিটির মেম্বার, আমি পার্টির সাধারণ একজন সদস্য, ফলে এই বিষয়ে আমি কিছু বলবো না। আমি আশা করব যা সমস্যা, যা কনফিউশন যা আছে সেগুলো সব মিটে যাক। শেষ প্রশ্ন, এটা দিয়ে শেষ করব, যে সেটা হচ্ছে যে এই যে সিপিএমের একটা যুব প্রজন্ম, যাদেরকে দেখে মানুষ এগিয়ে আসছিল, যুব প্রজন্ম এগিয়ে আসছিল, বারবার করে আমরা দেখছিলাম, বারবার যে অভিযোগটা আগে উঠতো যে পক্ষ ঘেঁষিদের ভিড়, সেটা কিন্তু হচ্ছিল না। সেই জায়গায় কোথাও তৃণমূল, বিজেপি বা বিভিন্ন মানুষজন তারা কিন্তু সফল হলো এটা প্রমাণ করতে যে কোথাও এরা ক্রেডিবল নয়, এদের সাথে তৃণমূলের যোগসাযোগ থাকলেও থাকতে পারে। এটা কি প্ল্যান্ড? আমি বিশ্বাস করি না এটা প্রমাণ হয়েছে। আমি বিশ্বাস করি এটা একটা খুব ভেবে চিন্তে তৈরি করা স্পেকুলেশন, খুব ভেবে চিন্তে কিছু লোককে এবং অবশ্যই ইন জেনারেল ব্রডার মুভমেন্টকে ডিসক্রেডিট করার একটা প্রচেষ্টা। আমি বিশ্বাস করি আমরা যারা আমাদের মধ্যে অনেকে যারা 2011 সালের পর রাজনীতি করতে এসেছি, আমাদের খুব পাওয়ার ইচ্ছা থাকলে, খুব স্বার্থান্বেষী কোনো ব্যাপার থাকলে আমাদের প্রাথমিকভাবে এই পার্টিতে আসারই কোনো দরকার ছিল না। যারাই পার্টি করেছেন কিনা তারা খুবই সৎভাবে, খুবই ভালোবেসে, খুবই আন্তরিকতার সঙ্গে পার্টি করেছে। প্রতিকুদ্দার সাথে কথা হয়েছে? এর মধ্যে হয়নি। আমি বিশ্বাস করি ও ব্যস্ত রয়েছে, নিশ্চয়ই বহু মানুষ ওকে ফোন করছে, তার মধ্যে ফোন ধরতে পারিনি। প্রতিকুদ্দা একটা অন্য দলে চলে যায়, সাপোজ চলে গেল, সেদিকেই রাস্তা এগোচ্ছে, সেটা আমরা এখনো জানি না। সেটা যদি কখনো এরকম হয় সে বিষয়ে আমরা কথা, মানে সে বিষয়ে পরে তার মূল্যায়ন হবে। কিন্তু আমি যে প্রতিকুর রহমানকে চিনি, যতদিন সে আমাদের সাথে কাজ করেছে, তার পার্টির প্রতি ডেডিকেশন, পার্টি কেন, ইন জেনারেল আমরা তো বামপন্থার কথা বলি, মানুষের প্রতি তার যে কনভিকশন, সেই কনভিকশনে আমাদের কখনো কোথাও এতটুকু কোথাও চ্যুতি মনে হয়নি। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করি। তুমি কিন্তু একবারও মানে জোর গলায় বললেন না যে আমি ইলেকশনে লড়তে চাই, তার কারণ তুমি পার্টির উপরে ছাড়লে, পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটা। কারণ আমাদের পার্টিতে এইগুলো হয় না, এই ধরনের, এই যে আমার মনে আছে আগেরবার নির্বাচনে
কোনো একজন তৃণমূলের নেত্রী, তিনি প্রায় কেঁদেছিলেন টিভির সামনে, আমাকে ওখানে বলা হয়েছিল, এখনও দেওয়া হলো না। সেইটা তো ঠিক আমরা করতে পারি। এবং যেটা আমি বললাম যে আমি 1 নম্বর পলিটিক্সকে কেরিয়ার হিসেবে দেখি না, আমি 2 নম্বর পার্টির কচকারা মানে শুধু নির্বাচনে লড়া মনে করি না, এবং 3 নম্বর আমার কাছে রাজনীতি একটা প্রচণ্ড রকম আবেগের জায়গা, প্রচণ্ড রকম মানসিক ইনভলভমেন্টের জায়গা। সেখানে আমি বিশ্বাস করি এই যা যা লোকে এক্সপেক্ট করে আমাদের বলা উচিত বা করা উচিত, সেগুলোর খুব জায়গা নেই। এই হুমায়ুন কবির, প্রতিকুর রহমান, এই বিষয়গুলো এই ভোটের আগে না হলেই ভালো হতো নাকি? এখন তো অনেক কিছুই না হলে ভালো হতো। আগের বারে নির্বাচনের আগে মুর্শিদাবাদে দাঙ্গা না হলে ভালো হতো, এসআইআরে এতগুলো সাধারণ মানুষকে লাইনে দাঁড় করাতে না পারলেই ভালো হতো, এতজন পরিযায়ী শ্রমিক যারা বাইরে গিয়ে খুন হলেন বাংলা বলার জন্য, যাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হলো, সেগুলো না হলেই তো ভালো হতো। কত কিছুই তো এরম হয় প্যালেস্টাইনে প্রতিদিন। আজকে আমি শুনলাম 3টে বাচ্চা যারা জলের লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে আইডিএফ খুন করেছে। বা আমরা এই এপস্টেন ফাইলে যা দেখলাম, এই সমস্ত কিছু না হলেই তো ভালো হতো। এই সমস্তগুলো যেন না হয়, তার জন্যই তো আমরা আমাদের সমাজতন্ত্রে বিশ্বাস করি, আমাদের বামপন্থায় বিশ্বাস করি। এবং সেই বামপন্থা কিন্তু এখনো চাকরির কথা, কর্মসংস্থানের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, এগুলোই জোর গলায় বলবে। মানুষের ডিগনিফাইড বাঁচার কথা, যে কোনো মানুষের, আমরা অবশ্যই শ্রমের মর্যাদার কথা বলি, শ্রমের দাম, ঘামের দামের কথা বলি, তার সঙ্গেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের আত্মসম্মান। মানুষ নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে এমন পরিবেশ, পরিস্থিতি, পরিকাঠামো তৈরি করা, সেটাও বামপন্থীদের কাজ। এই কথা থাকবে এবং তার সাথে সাথে বাকি কথাও থাকবে, বিতর্কও থাকবে। তবে এটা ঠিক, দীপশিতা ধরের এই বাড়ি এবং সেই বাড়ির সঙ্গে সঙ্গে বাকি যে কথাগুলো, এটা প্রমাণ করে দিল দীপশিতা বাড়ি ছেড়ে আপাতত তৃণমূলের পথে পা বাড়াননি, আর জল মাপছেন। তবে সেটা ওই নিকাশি ব্যবস্থার জল টল ঠিক আছে, কিন্তু এগুলো রাজনীতির জল আপাতত তিনি মাপছেন না। প্রতিকূল যে পথেই যাক না কেন, দীপশিতা অন্তত বাড়িতেই রয়েছেন, সিপিএমএই রয়েছেন। ক্যামেরা মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, বালি।